নমস্কার সকলকে। বিশালকাইত, টম অলডেট, অ্যালবাত্রো রড্রিগেজ এবং মেহতাব সিং পার্টিকুলার এই চারটে প্লেয়ারের দক্ষতার কারণে ইস্টবেঙ্গলকে মোহনবাগান দল আটকে দিলেও সেমিফাইনালে কিন্তু আর যেতে পারলো না। সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল ইস্টবেঙ্গল দল। দেখো, এই যে আজকের খেলাটা হলো বা গতদিন মোহনবাগান যে খেলাটা খেলেছিল ডেম্পুর বিরুদ্ধে, তফাৎ কিছু ছিল না, কিচ্ছু তফাৎ ছিল না, পুরো সেম খেলা খেলেছে। তো এই খেলায় এইরকম রেজাল্ট হওয়ার পেছনে দোষ যতটা মলিনার আছে না, তার থেকে দ্বিগুণ দোষ আছে ম্যানেজমেন্টের। তার থেকেও ডবল দোষ আছে যে সিলেকশন পদে আছে, যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করছে। দেখো, ইস্টবেঙ্গল দলের মাঝমাঠ দেখো, সল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েলা এবং রশিদ, এই তিনটে প্লেয়ার তাদের মাঝমাঠকে কন্ট্রোল করছে। আর মোহনবাগানের মাঝমাঠে আছে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা। এবার তোমাদের অনেকের মনে হতে পারে আপুইয়া, অনিরুদ্ধ থাপা এরা তো দেশের সেরা মিডফিল্ডার এই মুহূর্তে। হ্যাঁ, আমাদের দেশের সেরা মিডফিল্ডার মানছি, কিন্তু আমাদের দেশ সেরা নয়। সেরা দেশ কিন্তু স্পেন, ব্রাজিল, এই সমস্ত দেশ। তো যখন এই সমস্ত দেশের ইন্টারন্যাশনাল ছাড়াও এমনি আতিপাতি প্লেয়ারও মিডফিল্ডার হিসাবে থাকে না, সেখানে একটা আলাদাই কোয়ালিটির খেলা লক্ষ্য করা যায়। যেখানে মোহনবাগানের মিডফিল্ডে কিচ্ছু নেই, কিচ্ছু নেই মিডফিল্ড বলে, মানে মোহনবাগানের কিছুই নেই। সেখানে ইস্টবেঙ্গলের মিডফিল্ড সম্পূর্ণ কম্প্যাক্ট। কেন মোহনবাগান ম্যানেজমেন্ট একটাও মিডফিল্ডার নিল না বিদেশি, আমি এটা বুঝলাম না। ক্রিয়েটিভ মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার কি এই দলে দরকার ছিল না? গত মরশুমে ছিল গ্রেগ স্টুয়ার্ট। গ্রেগ স্টুয়ার্ট ছিল বলে সম্পূর্ণ মোহনবাগান দলটা গত মরশুমে খেলতে পেরেছে। তার আগের মরশুমে ছিল হুগো বুমোস। এই সমস্ত প্লেয়ারগুলো ছিল বলেই মোহনবাগান দল খেলতে পেরেছে। শুধু মোহনবাগান দল কেন, যে কোনো দল, তুমি আইএসএল বলো, আই লিগ বলো, বা এই সুপার কাপ হচ্ছে, এখানে প্রত্যেকটা দল দেখো, যে সমস্ত দলে বিদেশি আছে বা বিদেশি নিয়ে খেলছে বা ভালো রেজাল্ট করছে, সেই সমস্ত দলেই রয়েছে একজন করে ক্রিয়েটিভ বিদেশি মিডফিল্ডার। আর সেখানে মোহনবাগান দলের একটাও ক্রিয়েটিভ প্লেয়ার নেই, একটাও ক্রিয়েটিভ বিদেশি মিডফিল্ডার নেই যে ডিফেন্স চেরা পাস দেবে। গত মরশুমে গ্রেগ স্টুয়ার্ট একটা পাস বাড়াতো, সেখানে দুটো তিনটে ডিফেন্ডার কেটে যেত, আর থ্রু বল গিয়ে পৌঁছতো কখনো জেসন কামিংস, কখনো জেমি ম্যাকলারেন, এদের উদ্দেশ্যে। এবার তোমাদের অনেকের মনে হতে পারে রবসন রবিনো তো আছে। হ্যাঁ, রবসন রবিনো আছে, কিন্তু রবিনো ক্রিয়েটিভ মিডফিল্ডার নয়, সে অ্যাটাকিং মিডফিল্ডার নয়, সে কিন্তু উইঙ্গার। লেফট উইং হচ্ছে তার আসল পজিশন, সে লেফট উইং এরই প্লেয়ার। যে জায়গায় দলে রয়েছে লিস্টন কোলাসো, তো লিস্টন কোলাসোকে চান্স দেবে নাকি রবসন রবিনোকে চান্স দেবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকবে। এবার আমি মলিনার দোষ কম কেন বলছি, দেখো, যে দুজন ডিফেন্ডার আছে এই মুহূর্তে দলে বিদেশি, টম অলডেড এবং অ্যালবাত্রো রড্রিগেজ, এদের কোনোভাবেই ড্রপ করা যাবে না। কারণ যদি আশিস রায়কে রাইট ব্যাক খেলিয়ে যে কোনো একটা বিদেশি ডিফেন্ডারের পাশে মেহতাব সিংকে খেলিয়ে দেওয়া হয়, তাহলে দল কোনোভাবেই খেলতে পারবে না। আর যদি খেলিয়ে দেওয়াও হয় বিতর্কের খাতিরে, তাহলে তুমি মিডফিল্ডে কাকে খেলাবে? ডিফেন্সিভ মিডফিল্ডে দিমিকে খেলাবে? দিমি তো স্ট্রাইকারের প্লেয়ার বা সেকেন্ড স্ট্রাইকার হিসাবে খেলে। না জেসন কামিন্সকে খেলাবে, না জেমি ম্যাকলারেনকে খেলাবে। তো যেখানে তোমার দলে তিনটে চারটে স্ট্রাইকার পজিশনের প্লেয়ার আছে, তুমি সেই সমস্ত প্লেয়ারকে জোর করে মিডফিল্ডে বা ডিফেন্সিভ মিডফিল্ডে আনতে পারবে না। খেলে দিতে পারে, আর ওই জায়গার পারফেক্ট বা প্রপার প্লেয়ার, এই দুটোর মধ্যে আগে তফাৎ বুঝতে হবে, তারপরে খেলা। যেখানে একমাত্র মলিনার কাছে চান্স আছে বা একমাত্র চেঞ্জ করতে পারে, যেটা লিস্টন কোলাসোর জায়গায় রবসন রবিনো, এর থেকে বেশি কিছু মলিনা করতে পারবে না। এই চারটে বা হার্ডলি তিনটে বিদেশি নিয়েই একসঙ্গে খেলতে হবে দলকে। জেসন কামিন্সকে তুমি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলাবে? কিভাবে সে খেলবে? সে তো ওই পজিশনের প্লেয়ার না, সে তো প্রপার স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ড। তাকে বল দেয়া হবে, সে গোল করবে। গ্রেগ স্টুয়ার্ট গত বছর ছিল, সে বল দিয়েছে, এরা গোল করেছে। সিম্পল ব্যাপার। এই বছরে গ্রেগ স্টুয়ার্টের মতো কোনো প্ল্যান নেই, বল দিতে পারছে না, গোল হচ্ছে না। এবার ইস্ট বেঙ্গলের খেলা বললে এই তিনটে বিদেশি মিডফিল্ডার ছাড়াও ইস্ট বেঙ্গলের কিন্তু আনোয়ার আলী অনবদ্য খেলেছে। কয়েকটা ক্ষেত্রে মোহনবাগান দল একটু ওপেন স্পেস পেয়েছিল, যেখানে লং রেঞ্জের শটও নিয়েছিল। একটা রবিনহো নিয়েছিল, একটা লিস্টন কোলাসো নিয়েছিল, সেই সমস্ত শটগুলো কিন্তু আনোয়ার আলী ভালো রকম ডিফেন্স করেছে। আর তাছাড়াও ইস্ট বেঙ্গলের জন্যই ম্যাচটা ড্র করলেই যথেষ্ট ছিল। ইস্ট বেঙ্গল ড্র করেছে, অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল ম্যাচটা জেতার জন্য নেমেছিল। যেখানে ইস্ট বেঙ্গলের প্ল্যানিং এ কিছুটা এইরকম ছিল, যেটা খেলা থেকে বোঝা যাচ্ছিল যে তারা অ্যাটাক করবে, তবে মোহনবাগান যখন অ্যাটাক করতে আসবে, তখন যদি মোহনবাগানের কোনো প্লেয়ার হালকা টাচ করে বা একটু যদি ফাউল করার সিচুয়েশনে আসে, তাহলে তারা ফাউলটা আর্ন করবে এবং টাইম কিল করবে। দেখো, এগুলো খেলার ট্যাকটিক্স। এখানে ইস্ট বেঙ্গল দলের কোচকে বা প্লেয়ারকে গালাগাল মন্দ করে কোনো লাভ নেই। এই জায়গায় যদি মোহনবাগান থাকতো, তারাও এইটাই করতো।
যেখানে মোহনবাগান আজকে 2-0 3-0 এইরকম গোলের ব্যবধানে হারেনি, সেটা মোহনবাগান দলের ভাগ্য অনেক ভালো। অ্যাটলিস্ট ড্র করেছে, অ্যাটলিস্ট মান সম্মানটা বজায় রেখেছে। আর এইটা বলতে পারবে যে এই বছর সুপার কাপে মোহনবাগান একটাও গোল খায়নি। এইটা বলে তারা বিদায় নিতে পারবে। এইটাই নৈতিক জয় মোহনবাগান সমর্থকদের, মোহনবাগান দলের। অ্যাকচুয়ালি মোহনবাগান যদি এই ইস্টবেঙ্গল দলকে একটা গোল কষ্ট করে দিত এবং পরবর্তী পর্যায়ে চলে যেত, তাহলেও কিন্তু এই মোহনবাগান দল এই বছর সুপার কাপ পেত না। কারণ এই মোহনবাগান দলের যে মিডফিল্ডের অবস্থা বা খেলার যা কোয়ালিটি, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না। এফসি গোয়া বা মুম্বাই সিটি এফসি এই সমস্ত হেভিওয়েট টিমের কাছে গিয়ে কিন্তু মোহনবাগান দল আটকে যেত। তার থেকে ভালো হয়েছে লিগ থেকেই ছিটকে গেছে, এটা অনেক মঙ্গল। অ্যাটলিস্ট সেমিফাইনালে বা ফাইনালে গিয়ে হারতে হতো না, যেটা আরো বেশি খারাপ লাগতো। তো বন্ধুরা কি আর বলবো, এখানে মানে আমার কিছুই বলার নেই। মোহনবাগান এই একটা জায়গাতেই হারলো, যেটা হলো ক্রিয়েটিভ মিডফিল্ডারের একটা অভাব। যেখানে গ্রেগ স্টুয়ার্ট একটা দারুণ অপশন ছিল, আমি তো ভাই গ্রেগ স্টুয়ার্টকে খুবই মিস করছি। আর তোমরা গ্রেগ স্টুয়ার্ট সম্পর্কে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখনো যদি মোহনবাগান ম্যানেজমেন্টের টনক না নড়ে, এখনো যদি কোচ মলিনা মোহনবাগান ম্যানেজমেন্টকে অ্যাপ্রোচ না করে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার আনার জন্য, তাহলে ভাই তোমাকে কোচিং করতে হবে না, তুমি ছেড়ে দাও, এরকম কোচিং আমাদের দরকার নেই। এবার অনেকেও এই দলকে ভালোভাবে সাপোর্ট করবে বা এই কোচকেও ভালোভাবে সাপোর্ট করবে আমি জানি, যারা হয়তো এই ভিডিওতে খুব একটা বেশি কমেন্ট করবে না, কারণ মোহনবাগান পরবর্তী পর্যায়ে যেতে পারেনি সেই কারণে। যদি মোহনবাগান পরবর্তী পর্যায়ে চলে যেত, একটু কষ্ট করে ম্যাচটা জিতে যেত, তাহলে তারা আবার কমেন্টে এসে খুব লাফালাফি করতে যে ভাই খুব তো বলেছিলি এই ওই তাই, কিছুই তো হলো না। সত্যি কথা বলতে মোহনবাগানের খেলার কোয়ালিটি একদমই ছিল না, যে কারণে এই আজকে রেজাল্টটা হয়েছে। তো বন্ধুরা কি আর বলবো, এই ছিল আজকের আপডেট। তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আপডেট আরো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।